আচ্ছা, আর এর ব্যাপারে কিন্তু তদন্তে উত্তরপ্রদেশের এটিএস এবং ইডির তল্লাশি। হারোয়ার কালিকাপুরের মাদ্রাসায় সেখানে মিলেছে 40 লক্ষ টাকা, মিলেছে সোনার কয়েন, বিস্কুট। এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আমাদের প্রতিনিধি নূর আলম রয়েছেন, সরাসরি আমি নূরের কাছে চলে বলুন। মানে বিগত প্রায় বেশ কয়েক ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এখনো পর্যন্ত কি কি উদ্ধার হয়েছে? দেখো মধুকল্পিতা এই মুহূর্তে আমি রয়েছে কিন্তু হারোয়ার যে কালিকাপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় কিন্তু সকাল থেকে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। শুধু মাদ্রাসা নয়, এই যে একেবারে যে ট্রাস্টের কর্ণধার আব্দুস সামাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, একেবারে হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু ইডি আধিকারিকরা ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালাচ্ছে সকাল থেকে। এই মুহূর্তে আমরা ইডি সূত্রে যে খবর পাচ্ছি, একেবারে এই যে আমার সহযোগীকে দেখাতে বলবো, এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা রয়েছে, একেবারে কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে, তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে ভিতরে। কিন্তু আমরা ইডি সূত্রে যে খবরটা পাচ্ছি, এই যে একেবারে হালওয়া আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম যে কালিকাপুরের যে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে কিন্তু কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি আধিকারিকরা। এমনকি ওই যে মাদ্রাসার যে লাইব্রেরি রয়েছে, সেখান থেকে কিন্তু একেবারে সোনার মুদ্রা উদ্ধার করা হয়েছে। ইডি আধিকারিকরা কিন্তু তল্লাশি চালাচ্ছে এই মুহূর্তে। তারা কিন্তু তারা জানার চেষ্টা করছে এই যে একেবারে এই যে টাকা উদ্ধার হয়েছে, লক্ষ লক্ষ টাকা, এমনকি সোনা উদ্ধার হয়েছে লাইব্রেরি থেকে। এই যে একেবারে সোনা এবং টাকার কিন্তু বৈধ নথিপত্র দেখাতে পারেননি এই যে ট্রাস্টের কর্ণধার আব্দুস সামাদ। ঠিক সেই কারণে এই সমস্ত একেবারে লক্ষ লক্ষ টাকা এবং যে সোনার মুদ্রা এবং সোনার বিস্কুটও সেখানে উদ্ধার হয়েছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, আপনাদের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা দেখাচ্ছিলাম, নূর দেখাচ্ছিল লাইভে, হারোয়ায় 3টে জায়গায় একযোগে ইডি হানা দিয়েছে, তার মধ্যে একটি মাদ্রাসা রয়েছে। আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, সরকারি অনুদানহীন মাদ্রাসায় নজর দিয়েছে রাজ্য সরকার। 12 জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় চলছে পরিদর্শন। 18 জনের টিম গতকাল থেকে ঘুরছে বিভিন্ন মাদ্রাসায়। কিন্তু হঠাৎ করে কেন পরিদর্শন, কি জানতে চাইছে সরকার? কোনো তথ্য কি গোপন করা হচ্ছিল? সুমন, দেখো, বারবার এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। খোদ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই অনুদানহীন মাদ্রাসাগুলো নিয়ে তার মন্তব্য ব্যক্ত করেছেন। তারপর কিন্তু সংখ্যালঘু দপ্তর তারা 12টি জেলায় 18 সদস্যের একটি টিমকে পাঠাচ্ছে, যেখানে মূলত বিসিএস অফিসাররা রয়েছেন, তার সাথে সাথে মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা রয়েছেন, শিক্ষাবিদরা রয়েছেন। তারা সেখানে কি পড়ানো হয়, পাঠ্যসূচিতে কি আছে, কিভাবে তাদের বেতন হয়, কোন পরিকাঠামোর ভিত্তিতে এটা চলছে, এই সমগ্রটা কিন্তু তারা খতিয়ে দেখার জন্য জেলায় জেলায় ভিজিট শুরু করেছেন। 12টি জেলায় 18 সদস্যের টিম তারা জেলা ভিত্তিক এই ভিজিট করবেন এবং তারপর 21শে জুলাই তারা একটা কম্প্রিহেনসিভ রিপোর্ট পেশ করবেন সংখ্যালঘু দপ্তরে। তারপর দপ্তর ঠিক করবে যে কি করা উচিত। ধন্যবাদ। এদিকে বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদে আপাতত নামাজ পাঠ বন্ধ। প্রতিবাদের ডাক সিদ্দিকুল্লাহ। নামাজ পড়ে প্রতিবাদের ডাক প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কাল বিমানবন্দরের 7 নম্বর গেটে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদ স্বরূপ স্থানীয়রাই বিমানবন্দরের ভিতরে থাকা ওই মসজিদে নামাজ পাঠ করবে জানিয়েছেন নেতা। রাজ্যের 1 কোটি মানুষকে কালো ব্যাজ করে নামাজে শামিল হওয়ার আহ্বান সিদ্দিকুল্লাহ চৌধুরী। आइंदा कल जुमा है। इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आए और इसमें कोई प्रदर्शन नहीं होगा। एक बात, प्रदर्शन में ना माइकिंग, ना कैनवेसिंग, ना जबरदस्ती, कुछ नहीं हो। हम लोग जुमा की नमाज कल 11:30 बजे गेट पर जाएंगे। महल्ले के आदमी, बंगाल का कोई आदमी नहीं हो। मुसलमान नमाज पढ़ने जाएंगे, गोलमाल नहीं होता है, रास्ते पर नहीं उतरेंगे, जबरदस्ती नहीं करेंगे, माइकिंग नहीं करेंगे, सिंपल नमाज पढ़ने जाएंगे इसको पहन करके। इसमें परेशानी क्या है? कोई परेशानी नहीं। কলকাতা বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদে আপাতত নামাজ পাঠ বন্ধ। প্রতিবাদের ডাক দিয়েছেন সিদ্দিকুল্লাহ। আগামী সোমবার পর্যন্ত নামাজ পাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সুরক্ষার স্বার্থে কলকাতা বিমানবন্দরে অবস্থানগত গুরুত্ব অনেক।
জাতীয় সুরক্ষার স্বার্থেই রানের পাশে থাকা ওই মসজিদে যাটা ঝুঁকিপূর্ণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিবেদন তুলে ধরেছিলাম আমরা। বিমানবন্দরের যে সেকেন্ডারি রানওয়ে আছে সেই সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে এই মসজিদ, এবং সেখানেই কিন্তু গতকাল থেকেই কিন্তু নামাজ পড়ার প্রক্রিয়া 3 দিনের জন্য স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এই উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ শিকদার কিন্তু জানিয়েছেন যে নিরাপত্তার কারণ দেখিয়ে, তোমাকে গৌরবকে দেখাবার একটু চেষ্টা করি, এই সেই ট্যাক্সিওয়ের পাশেই রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি রানওয়ে সম্প্রসারণের যে কাজ, সেই কাজ কিন্তু আপাতত অন্তরায় হয়ে দাঁড়িয়েছে মসজিদের কারণে। একটু মসজিদটা দেখাবার জন্য আমি গৌরবকে বলছি, একটু মসজিদটা, সেই মসজিদ কিন্তু অদূরেই রয়েছে, অর্থাৎ সেকেন্ডারি রানওয়ে থেকে 165 মিটার দূরে রয়েছে সেই মসজিদটি। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি জাতীয় নিরাপত্তার কারণেই কিন্তু এই মসজিদে নামাজ পড়া, অর্থাৎ নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি 165 মিটার দূরে, অর্থাৎ মসজিদে নামাজ পড়তে গেলে কোনো ধরনের বায়োমেট্রিক্যাল কিছু হয় না, অর্থাৎ একটি আধার কার্ড দেখিয়েই কিন্তু সেইখানে প্রবেশ করে। এই কারণেই কিন্তু এই মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষ, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, পাশাপাশি প্রশাসন অর্থাৎ বিধাননগর কমিশনারেট, বিমানবন্দর কর্তৃপক্ষ সহ বেশ কয়েকটা দপ্তর মিলিয়ে ইতিমধ্যেই কিন্তু একটি বৈঠক করা হয়েছে। এবং পাশাপাশি যে দ্বিতীয় অর্থাৎ সেকেন্ডারি রানওয়ে রয়েছে, সেই সেকেন্ডারি রানওয়ে কিন্তু সম্প্রসারণের কাজে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই সেই সমস্ত বিষয়ে মাথায় রেখেই কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে এই বিমানবন্দরে, অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে থাকা 136 বছরের পুরনো বাঁকড়া জামে মসজিদের। ক্যামেরায় গৌরবের সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা, এয়ারপোর্ট। এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে কোনো জামায়াতি, কোনো শরিয়তি ল চলবে না। এখানকার বাঁকড়ার আদিবাসী বৃন্দ বা এই রাজ্যের শান্তিপ্রিয় মুসলমান ভাইরা, আপনাদের কাছেও আমি করজোড়ে বিনীত নিবেদন করছি, কারুর উস্কানিতে, কারুর ভড়কানিতে দয়া করে আইন ভাঙার কাজ করবেন না। এখানে দেশ সবার আগে, নিরাপত্তা সবার আগে, সুরক্ষা সবার আগে। নিরাপত্তা, সুরক্ষা এবং দেশের প্রশ্নে কখনো ধর্ম বাধা হয়ে দাঁড়াতে পারেন না। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা ধর্ম নিয়ে ব্যবসা করে, তারা যা খুশি বলতে পারে। আপনারা দয়া করে কোনো উস্কানিতে কান দেবেন না। বিমানবন্দরের ভিতরে থাকা মসজিদে আপাতত নামাজ পাঠ বন্ধ। যে খবর পেয়েছি আমরা, সোমবার পর্যন্ত নামাজ পাঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরই প্রতিবাদ করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। নামাজ পড়েই প্রতিবাদের ডাক দিয়েছেন প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। आइंदा का जुमा है। इस जुमा के दिन बंगाल के 1 करोड़ मुसलमान माँ बहनों से गुजारिश की कि ये बैज पहनेंगे, ये पहनेंगे, नमाज पढ़ने जाएंगे, अल्लाह से दुआ करेंगे और पुरअमन एहतजाज करके चले आए। और इसमें कोई प्रदर्शन नहीं होगा। एक बात, प्रदर्शन में ना माइकिंग, ना कैनवेसिंग, ना जबरदस्ती, कुछ नहीं। हम लोग जुमा की नमाज कल 11:30 बजे गेट पर जाएंगे। महल्ले का आदमी, बंगाल का कोई आदमी नहीं हो। मुसलमान नमाज पढ़ने जाएंगे, गोलमाल नहीं होता है, रास्ता पर नहीं उतरेंगे, जबरदस्ती नहीं करेंगे, माइकिंग नहीं करेंगे, सिंपल नमाज पढ़ने जाएंगे इसको पहन कर। इसमें परेशानी क्या है? कोई परेशानी नहीं। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন
বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, নিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় চিরকাল তো মুসলমানদের প্রতিশ্রুতি দিয়ে সেটাকে ভঙ্গ করে তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা করেছেন। আমরা সেই দিনগুলো ভুলিনি যখন আপনি বলেছিলেন যে 5 মিনিটের মধ্যে কলকাতাকে স্তব্ধ করে দেওয়া হবে যদি ওয়াকাফ আইন করা হয়। কিন্তু ওয়াকাফ আইন আপনারাই করলেন, করতেই হবে তো, কারণ ভারতবর্ষের আইন। সুতরাং পশ্চিমবঙ্গ থেকে তো পিছিয়ে দিয়েছেন 50টা বছর, 15 বছর আপনারা, তার আগে লেফট। এখনো একটা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের উপকার হবে যদি এয়ারপোর্টটাকে বাড়ানো হয়। এয়ারপোর্টটা বাড়ানো যাচ্ছে না কারণ ওই মসজিদটা রয়েছে বলে। আর এয়ারপোর্টে যদি উন্নয়ন হয়, মানুষের যদি উন্নয়ন হয়, তার মধ্যে মুসলিমদেরও উন্নয়ন হবে, শুধু তো হিন্দুদের হবে না, শুধু তো জৈন বা খ্রিস্টানদের হবে না, সবার হবে। সুতরাং প্রত্যেক সময় মানুষকে তাতিয়ে ভুল বুঝিয়ে রাজনীতি, পলিটিক্যাল মানে ধর্মকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে বিগওয়ালের দিকে। এই মুহূর্তের বড় খবর চর্চায় থাকবে আগামীকাল দিনভর। নজরে চিকেন স্নেকের নিরাপত্তা। আগামীকাল শিলিগুড়িতে অমিত শাহ, শনিবার উত্তরকন্যায় সীমান্ত বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। নজরে চিকেন স্নেকের নিরাপত্তা। কি কর্মসূচি রয়েছে? এটা কি হঠাৎই ঠিক হলো নাকি পূর্ব নির্ধারিত? প্রসেনজিৎ, দেখো, আগামীকালকে বিকেল নাগাদ অমিত শাহ দিল্লি থেকে আসছেন। তিনি রাত্রি যাপন করবেন আগামী দুদিন, আগামীকাল এবং আগামী পরশু। আগামীকাল রাত্রে থাকার পর পরশুদিন সকালে তিনি সীমান্ত এলাকায় যাবেন, নিজে সীমান্তবর্তী এলাকাগুলো ঘুরে দেখবেন। তারপর দফায় দফায় উত্তরকন্যায় বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী। নজরে চিকেন নেক এবং এই বিস্তীর্ণ এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং কি কি পদক্ষেপ করা উচিত বা কি অবস্থায় দাঁড়িয়ে আছে, এই সমস্তটাই কিন্তু নিজে একদম সরেজমিনে দেখে বুঝে নিতে চাইছেন অমিত শাহ। সেই কারণেই তার আশা। এর পাশাপাশি এর আগে বিজেপি বারবার বলেছিল এ রাজ্যের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। উত্তরকন্যায় কিন্তু জন্ম মৃত্যু রেজিস্টার ইত্যাদি নানা বিষয়গুলো নিয়ে একাধিক দফায় দফায় বৈঠক রয়েছে। এই প্রত্যেকটি বৈঠক গুরুত্বপূর্ণ। আগামী পরশুদিন একাধিক বৈঠক করে সন্ধ্যা নাগাদ কলকাতায় ফিরে সেখানে রাত্রিবাস, তারপর দিন কলকাতায় কর্মসূচি সেরে দিল্লি ফিরতে নেওয়া হচ্ছে। সঙ্গে দেখো প্রসেনজিৎ, তোমার কাছে আবারও আসবো। যে খবর পাচ্ছি আমরা নজরে চিকেন স্নেক এবং প্রসেনজিৎ যে খবর বের করলো, আগামীকাল শিলিগুড়িতে অমিত শাহ, শনিবার উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গের নিরাপত্তা, অনুপ্রবেশ, সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠক করবেন শাহ। মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, বিএসএফ কর্তাদের নিয়ে বৈঠক হবে। উত্তরবঙ্গের জেলা শাসক, পুলিশ সুপারও থাকবেন ওই বৈঠকে। প্রসেনজিতের কাছে আরো একবার যাবো। প্রসেনজিৎ, দেশের নিরাপত্তার সঙ্গে চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কি অবস্থায় ছিল কিংবা কি কি জটিলতা ওখানে তৈরি হয়েছিল যেটা আলোচনায় উঠে এসেছিল বিগত দিনে? দেখো, কালকে যেহেতু অমিত শাহ আসছেন, কালকে তাকে রিসিভ করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আসছেন বলে প্রাথমিকভাবে খবর। এই শুভেন্দু অধিকারী সরকার এই রাজ্যে গঠন হওয়ার পর কিন্তু সরকার প্রথম বড় পদক্ষেপ করেছিল সীমান্ত এলাকায় যে জমিজট, সেই জমিজট কাটিয়ে উঠে দ্রুত বিএসএফ কে জমি হস্তান্তর করা, যেখানে যেখানে সমস্যাগুলো রয়েছে। দীর্ঘদিন ধরে জমি দেওয়া যায়নি, ফলে বিভিন্ন এলাকায় যেখানে ফেন্সিং দরকার সেই এলাকাগুলোতে ফেন্সিং হয়নি। ফলে এই সমস্ত দিকগুলো কিন্তু বিবেচনা করা হবে যে এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং চিকেন দেখে নিরাপত্তা। এবং প্রসেনজিৎ সঙ্গে থাকা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দ্বৈত চরিত্র দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা। একাধিকবার এই পরিচয় আপনার সঙ্গে কথা হচ্ছে। আপনি এই মুহূর্তে শাসক দলের বিধায়ক, আইনসভার সদস্য। দীপাঞ্জন বাবু, আপনার ওপিনিয়ন, ওপিনিয়নটাকে নেব, এক্সপার্ট ওপিনিয়ন। এটাই কি ডাবল ইঞ্জিন সরকারের এফেক্ট আমরা দেখতে চলেছি? না, দেখো, দুটো জিনিস। এক নম্বর, ডেফিনেটলি ডাবল ইঞ্জিন সরকার। যখন কেন্দ্রীয় সরকারের যে মূল ভাবনা, যে নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ,
সেই সেম ভাবনাতে যখন রাজ্য সরকার এগোতে থাকে তখন রাষ্ট্রীয় সুরক্ষাটা প্রায়োরিটি পায়, এটাই নিয়ম এবং সেটা এখানেও পাচ্ছে। দ্বিতীয়ত, যদি তুমি এই পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মিটিং এর পার্সপেক্টিভে বলো, দেখো চীন কিন্তু এখন বেশ কিছু হরকত শুরু করেছে, এই কোট আনকোট হরকত। নেপালের অবস্থা দেখো, আবার অশান্তি শুরু হয়েছে। বাংলাদেশও কিন্তু এখন আমাদের উত্তর পূর্বের দিকে টার্গেট করছে। বাংলাদেশের একার ক্ষমতা নেই, চীন এবং পাকিস্তানের মদত। না, এই জায়গাটা চিকেন স্নেক আমাদের এতদিন ধরে যেটা ছিল, যেটাকে আমরা অ্যাকিলেস হিল বলতাম বা দুর্বলতম জায়গা, সেটা এবার আমরা প্রচন্ড রিইনফোর্স করা হচ্ছে আর্মি এবং এয়ারফোর্সকে দিয়ে। তার জন্য এই বর্ডার সিকিউরিটির যে এরিয়াটা চিকেন স্নেকে, তার জন্যই অমিত শাহ আসছেন। বাংলার মুখ্যমন্ত্রী যাওয়াটা তো খুবই প্রয়োজন।